12 তারিখ একটা নির্বাচনের তারিখ আছে বাংলাদেশে। এর মাঝে আবার আজকের থেকে হঠাৎ করে উপদেষ্টা পরিষদের লোকজন, যেমন প্রধান উপদেষ্টা সচিব জানিয়েছেন 17 তারিখের মধ্যে নতুন সরকার গঠন হবে। আর পররাষ্ট্র উপদেষ্টাও একটা প্রেস ব্রিফিং করেছেন আজকে, ভারতের সাথে কেন সম্পর্ক স্বাভাবিক হলো না এ নিয়ে কিছু কথা বলেছেন। আমাদের প্রিয় একজন আলোচক হারুনুর রশিদ, তিনি আজকে একটা পোস্টে আওয়ামী লীগের কাছে কিছু চেয়েছেন। এসব বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ বাড়ি ভাই। কি মনে রাখছে, নির্বাচন কি হচ্ছে তাহলে? এখন পর্যন্ত তো যা মনে হচ্ছে হবে কিছু একটা নির্বাচন, কিন্তু এটাকে তো আমি নির্বাচন আমরা আসলে বলতে পারি না। বাংলাদেশে আমরা যত নির্বাচন দেখেছি এই রকম তামাশার খেলা আগে কখনো হয় নাই। এবং আপনার বাংলাদেশ যারা তৈরি করেছে, বাংলাদেশ যারা স্বাধীন করেছে, বাংলাদেশের যারা আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়েছে, তাদেরকে আপনার ক্ষমতার কাঠামোর বাইরে রেখে, তাদেরকে হিসাবের বাইরে রেখে 1971 সালে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, 1970 সালের নির্বাচনে যারা বঙ্গবন্ধুকে ভোট দেয়নি, সেই সব মানুষ একত্রিত হয়ে 2024-এ জঙ্গিদের নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়ে বর্তমানে তারা নিজেরা আপনার নির্বাচন করছে। এটাকে আপনি যদি বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখেন, এই ঘটনাটাকে কোনোভাবেই নির্বাচন বলার কোনো সুযোগ নেই। কারণ হলো নির্বাচন হলো গণতন্ত্রের একটা আপনার অর্থাৎ গণতন্ত্র সংহত করার জন্য একটা অনেকগুলো শর্তের একটা শর্ত। সেটা যদি হয়, বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ সংহত হবে, বাংলাদেশ কিভাবে আপনার সভ্যতা বিমুখ একটা রাষ্ট্র হবে, বাংলাদেশ কিভাবে আরো দরিদ্র একটা রাষ্ট্র হবে, এগুলোর স্থায়িত্ব প্রদানের জন্য বা এগুলা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়ার অংশ, সেটাকে আপনি কিভাবে নির্বাচন বলবেন? আমি বা কিভাবে নির্বাচন বলবো? কিন্তু আমরা তো মাঠে দুইটা দলের প্রচারণা দেখছি, একজন একজনের বিপক্ষে কড়া কথাবার্তা বলছেন। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সরাসরি অভিযোগ আসছে এবং বলা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক কিছু নির্ধারিত হবে। এগুলো ঠিক আছে, এগুলো আপনার যা যা পাবলিক ডোমেনে আলোচনা হচ্ছে তা তো মানুষ কোনো না কোনো কিছুর বেসিসে করে। তো সেগুলো নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে চাই না। আমি নিশ্চয়ই জানি আপনার অনেক বিশ্লেষকরা এগুলো নিয়ে মন্তব্য করছেন, এগুলা বিচার বিশ্লেষণ করছেন। একটা জিনিস কি জানেন, আপনি আফগানিস্তানের উদাহরণটা দেখেন। 1900 কত ইয়েতে তালেবান যখন আপনার তালেবানরা প্রথম একবার ক্ষমতায় এসেছিল না, ওই সময় দেখবেন আফগানিস্তানে যারা এর বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, অর্থাৎ মার্কিনীরা যেসব জঙ্গি টঙ্গি সব মিলিয়ে যে যুদ্ধটা করিয়েছে, তারা কিন্তু খুব রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে গিয়েছিল। সেখানে অনেক বড় বড় কমান্ডারকে মেরে ফেলছে এই জঙ্গিরা। শেষ পর্যন্ত তালেবান টিকতে পারেনি। আমেরিকানরা, তালেবান কিন্তু টিকে যেত তখনও, তারা তখন টিকতে পারেনি। তারা একটা ইমানদারের কাজ করেছিল। সেই ইমানদারের কাজটা হলো আপনার ওসামা বিন লাদেন যখন আমেরিকার টুইন টাওয়ার উড়িয়ে দিয়েছে, তারা ওসামা বিন লাদেনকে আপনার করলো, মানে আশ্রয় দিল, এবং আমেরিকা বলল যে তাকে আমাদের হাতে ছেড়ে দাও। ওই ছেড়ে দেয়নি। ছেড়ে দিলে কিন্তু তালেবানকে এই আবার বহু বছর সংগ্রাম করে আবার আসতে হতো না, তখন কিন্তু তালেবান ক্ষমতায় থাকতে পারতো। কিন্তু আমরা যেটা দেখেছি জানেন, যেটা হলো যে তালেবানের ওই ক্ষমতা আসার পরে জঙ্গিরা মারামারি করেছে, যারা যারা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করেছে, সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে বের করে দিয়েছিল, তারা নিজেরা মারামারি করে অনেক বড় বড় কমান্ডার, মাসুদ নামে একজন, অনেকের নাম ভুলে গেছি, হঠাৎ করে উদাহরণটা বললাম তো, আমি দেখলে হয়তো বলতে পারতাম, এদের সবাইকে তারা নিজেরা মেরেছে। বাংলাদেশে এখন বর্তমানে ওইরকম একটা পরিস্থিতি চলছে যে আপনার 3-4 মুখী আপনার স্বার্থ জড়িত হয়ে গেছে। ইউনূসের স্বার্থ, ইউনূসের ভেতরে একেবারে জঙ্গি সমর্থিত অনেক ধরনের ডাকাত মন্ত্রী রয়েছে, ওদের স্বার্থ। তারপরে আপনার ইউনূসের মধ্যে যারা বিএনপি পন্থী উপদেষ্টা, তাদের স্বার্থ, বিএনপির স্বার্থ, জামাতের স্বার্থ, হেফাজতের স্বার্থ। অর্থাৎ বাংলাদেশকে 1971 সালে যারা চায়নি,
তাদের সবার মধ্যে এখন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এবং আওয়ামী লীগের জন্য এটা আসলে একটা আমি বলবো যে একটা দেখার মতো বিষয় যে এইভাবে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে তারা, এবং এটা কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত থিতু হয়, এটা একটা আসলে আমি খুব আগ্রহ সহকারে অপেক্ষা করছি দেখার জন্য। জয় সর্বশেষ যে বক্তব্য কলকাতার অনুষ্ঠানে দিয়েছেন, সেখানে উনি উল্লেখ করেছেন যেটা তারেকের হাত পা বাঁধা কিন্তু আমেরিকাতে। এফবিআই যেটা তার তদন্তে এসেছিল, ওই ফাইলটা তাদের কাছে আছে। ওইটার ভয় দেখি সর্বশেষ তারেককে তারা হা ভোটের পক্ষে এনেছে। হা ভোটের পক্ষে তারেকের ছিল না সেটা। এবং জয়বার মনে করিয়ে দিয়েছেন যেটা আমেরিকাতে আইন আছে, আমেরিকানে যেমন ভেনেজুয়েলার মাদুরোকে যে তুলে নিয়ে গেল, তার আইন কিন্তু পারমিট করে এটা। জয় যেটা বলার চেষ্টা করেছেন, তারা এই ধরনের দুর্বল সরকার চাচ্ছে তাদের অনুগত রাখার জন্য। হ্যাঁ, হতে পারে। আমি উনি যেহেতু বলেছেন, নিশ্চয় ওনার কাছে উনি একটা আপনার কোনো সঠিক তথ্যের ভিত্তিতে বলেছেন, কিন্তু আমি তারেক রহমানের আপনার পার্সোনালিটিটার দিকে একটু নজর নিবদ্ধ করতে চাই। দেখুন, আমরা কিন্তু দেখেছি যে 2001 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে তারেক রহমান মূলত সেই সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে রূপান্তরিত হন, এবং তার ক্রমাগত টেন্ডেন্সিটা ছিল আপনার মৌলবাদ, জঙ্গিবাদ এবং জামাত, হেফাজত, এই ধরনের, অর্থাৎ যেগুলো বাংলাদেশের বিকাশের পথে মূল বাধা, সেই মৌলবাদী শক্তিগুলোর প্রতি তারেক রহমান সবসময় সহানুভূতি দেখিয়ে এসেছেন, এবং তিনি তাদেরকে মনে করেন যে তারা তার আপন ভাই। আমরা এক ধরনের আমরা যারা বাংলাদেশের ভালো চাই, তাদের মনে হয়তো এক ধরনের একটা আশাবাদ জাগ্রত হয়েছিল যে তারেক রহমান জীবনে বহু বছর বিলাতে কাটিয়ে রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করে উনি ভালো কিছু করবেন দেশের জন্য, এই ধরনের একটা আশা অনেকের মধ্যে আছে। কিন্তু সেই আশার মধ্যে কি তারেক রহমান কোনো ধরনের আপনার তারেক রহমান যা কিছু পর্যন্ত বলেছেন তার কোনো কিছু কিন্তু এই আশা রক্ষা করার কাজে কোনোভাবেই সহায়ক না। আমরা তারেক রহমানকে দেখলাম যে উনি শুরু থেকেই অত্যন্ত বলবো যে দুর্বল এবং গতানুগতিক রাজনৈতিক ভাষা প্রয়োগ করছেন, চমক দেখানোর চেষ্টা করছেন যেখানে কোনো বস্তুনিষ্ঠতা নাই, এবং তিনি যে তার দলের অনেকে শক্ত হয়ে কথা বললেও তিনি যে সত্যিকার অর্থে মৌলবাদ, জঙ্গিবাদ থেকে বের হয়ে আসতে পেরেছেন, এইটা আমরা তারেক রহমানের দেহের ভাষা বা মুখের ভাষা কোনোটা থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে তার কোনো ইঙ্গিত আমরা কিন্তু পাই নাই। ফলে তারেক রহমান এবং বিএনপির দলীয় স্বার্থ অভিন্ন কিনা সেটাও আমরা জানি না। তারেক রহমান ইউনূসের সাথে এক দফা বৈঠক করেছেন লন্ডনে, এক দফা বৈঠক করেছেন ঢাকায়, এবং ইউনূসের স্বার্থ তো অবশ্যই নিঃসন্দেহে এই জঙ্গি কোয়ালিশন যেটা 2024-এর, সেটার নেতৃত্বে থাকা, সেটার নেতৃত্বে জামাত থাকা, এটা হলো ইউনূসের স্বার্থ রক্ষা করে। তারেক রহমান সেটার নেতৃত্বে গেলে ইউনূসের স্বার্থটা কিছুটা খর্ব হয়। সুতরাং এখন তারেক রহমান নিজেকে এই জামাত এবং আপনার মৌলবাদী শক্তি থেকে কতটা পৃথক করতে পেরেছেন সেটা কিন্তু আমরা কখনো সুস্পষ্টভাবে বুঝতে পারিনি। ফলে তারেক রহমানের হা ভোট চাওয়া, এইটা তো সেই তার যে ধারাবাহিকতা জঙ্গিবাদের প্রতি তারেক রহমানের যে প্রীতি, সেটার সাথেও কিছুটা সঙ্গতিপূর্ণ। আজকে বিবিসি একটা রিপোর্ট করেছে, যেটা অস্ট্রেলিয়ান এবিসি টেলিভিশনেও এটা প্রচার হয়েছে। রিপোর্টটা বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রিপোর্ট, এবং সেখানে বলা হচ্ছিল যে তারেক রহমান আগের যে ইমেজটা ছিল 17 বছর নির্বাচনের থেকে তারেক রহমান একটা পরিবর্তিত মানুষ হিসেবে বাংলাদেশে এসেছেন, এবং তার জনসভাগুলোতে বিপুল জনসমাগম হচ্ছে। এই রিপোর্টের টোনটা হচ্ছে পশ্চিমারা তারেক রহমানকে বাংলাদেশের ক্ষমতায় চাচ্ছে। এখন পশ্চিমারা পাবলিক ডোমেনে যেসব জিনিস আলোচনা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আপনার এগুলো কোনো কিছুই খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। অর্থাৎ বিদেশিদের বিষয়টা আমার কাছে বাংলাদেশের মানুষ যেভাবে এটাকে এত গুরুত্বপূর্ণ হিসাবে দেখে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেভাবে গুরুত্বপূর্ণ হিসাবে দেখে, আমি ব্যক্তিগতভাবে এটা মোটেও একটা অত গুরুত্বপূর্ণ বিষয় মনে করি না। আমি মনে করি বাংলাদেশের মানুষ সংগঠিত হয়ে কিংবা আওয়ামী লীগ সংগঠিত হয়ে যেই শক্তিটা বাংলাদেশের মানুষ দেখাতে পারবে সেটাই কিন্তু বিদেশিদের কাছে আপনার প্রণিধানযোগ্য হবে। কিন্তু আমরা সেই দিকে কোনো চেষ্টা না করি বিদেশিরা কি চায় না চায় এটার উপরই আমরা
আমরা মনে করি যে ওইভাবে আমরা নিজেদেরকে আপনার পরিবর্তন করার চেষ্টা করছি, যেটা আসলে কোনোভাবে একটা সুখবর নয়। তবে বিদেশিরা, বিশেষ করে আমেরিকানদের কাছে আপনার যেটা হবে সেটা হলো সবচেয়ে অনুগত, যে তাকেই সে চাইবে। এবং এটা সুস্পষ্ট যে জামাতের চেয়ে অনুগত আমেরিকানদের আর কেউ হবে না। ফলে যা আমেরিকানরা যদি তাদের 1 নম্বর মিত্র হিসাবে দেখতে চায়, সেটা কিন্তু ওই জামাতকেই চাইবে। কারণ হলো আনুগত্য হলো সবার কাছে সবার আগে বড় জিনিস। সেই দিক থেকে তারেক রহমান কে নানান বিবেচনায় তারেক রহমানকে তারা সেকেন্ড ফেভারিট ভাবতেও পারে, কিন্তু এগুলো খুব একটা বড় বিষয় না। তারেক রহমানের অবশ্য তারেক রহমানের জন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা একটা বড় ধরনের সুযোগ এসছে এই 2025-26 সালে। এবং ও যদি 12 তারিখ যদি যেটা যেভাবে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা, বিএনপি ক্ষমতায় এসে তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হন, সবকিছু তার জন্য কিন্তু একটা ব্যাপক সুযোগ। ইতিহাস তাকে কিভাবে মূল্যায়ন করবে সেটা হলো তিনি কিভাবে আচরণ করবেন, কি সিদ্ধান্ত নেবেন তার উপর। এই সুযোগটা ইউনূসের জন্য এসেছিল আপনার 24-এর জঙ্গি উত্থানের পর। ইউনূস এটাকে পুরোপুরি সাবোটাজ করেছে, পুরোপুরি আপনার নিজের অর্থনৈতিক এবং ব্যক্তিগত লোভ লালসার কাজে লাগিয়ে সে নিজেকে, অর্থাৎ সারা পৃথিবীতে যে তাকে একটা বীরের মর্যাদায় দেখা হতো, একটা আইডল বা একজন আদর্শ মানুষের হিসাবে দেখা হতো, সেটাকে কিন্তু ইউনূস কুঠারাঘাত করেছে। এখন তারেক রহমান কি করবেন সেটা কিন্তু এখন পর্যন্ত আমি যা অবজার্ভ করেছি, তাতে আমি তারেক রহমান থেকে এখন পর্যন্ত মানে কারো উল্লসিত হওয়ার মতো কিছু আমি কিন্তু তারেক রহমানের মধ্যে দেখিনি। রেহমান সোবহান এদের যে বক্তব্য ইদানিং, এদের তো একসময় সমর্থন ছিল ইউনূসের প্রতি, তারা কি শিফট করতে মনে করছেন? রেহমান সোবহানরা হলো আগাগোড়া বদমাশ শ্রেণীর, আপনার স্বার্থপর এবং লোভী শ্রেণীর মানুষ। যখনই কেউ ফেল করে তখন কিন্তু রেহমান সোবহানরা তাদের সাথে যায় না। এই রেহমান সোবহানকে আপনি বঙ্গবন্ধুর সাথে পাবেন, আপনি খালেদা জিয়ার সাথে পাবেন, আপনি তারেক রহমানের সাথে পাবেন, আপনি শেখ হাসিনার সাথে পাবেন, আপনি ইউনূসের সাথে পাবেন। কিন্তু যখনই এরা কোনোভাবে আপনার ক্ষমতা থেকে সরে গেছে, রেহমান সোবহানকে কিন্তু আর পাবেন না। সুতরাং রেহমান সোবহান হলো আগাগোড়া একজন পাকিস্তানি সেকুলার। এই ধরনের বদমাশগুলো বাংলাদেশের অনেক ক্ষতি করেছে, এবং রেহমান সোবহানদের থেকে সাবধান থাকতে পারা কিন্তু একটা চরিত্রেরও লক্ষণ। আজকে আপনার একটা পোস্টে আওয়ামী লীগকে নিয়ে আপনি লিখেছেন, আওয়ামী লীগের কাছে নানা কিছু চেয়েছেন আপনি। এটা কি এই সময় আওয়ামী লীগ কি দেবে বা দেওয়ার মতো অবস্থায় আছে তারা? ধন্যবাদ বাড়ি ভাই। আসলে আমি আমার পোস্টটা নিয়ে আলোচনা করতে পারাটা আমার জন্য, আমি মনে করি যে আপনার ফোরামে এটা বরঞ্চ আমার জন্য বেশি সহজতর। দেখুন, আমরা আওয়ামী লীগের কথাটা যাই, আমার কাছে দেখেন, আমি যেটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্বাস না এটাই সত্য, কারণ হলো যে এগুলো একেবারে আপনার যুক্তিতে যদি আমরা বিচার করি, এটাই সত্য যে বাংলাদেশকে যেই খাদে 24-এর জঙ্গিরা ফেলে দিয়েছে, এই জঙ্গি কোয়ালিশন ফেলে দিয়েছে, এইখান থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। এটা হয়তো তারেক রহমান 6 মাস যদি বাংলাদেশ শাসন করে তখন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই খাত থেকে যদি আওয়ামী লীগকে তুলতে হয়, তাইলে আওয়ামী লীগ কিন্তু ইউনূসের মতো সীমাহীন একটা বদমাশ লোকের সীমাহীন বাজে শাসন এবং আপনার যেই পরিমাণ অন্যায় জবরদস্ত এবং যেই ধরনের আপনার নিষ্ঠুরতা সে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে করেছে, সেইটাকে আওয়ামী লীগ যথেষ্ট ক্যাপিটালাইজ করতে পেরেছে বলে আমি মনে করি না। এটা আরো অনেক বেশি ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল। এই সুযোগটা আওয়ামী লীগের তরফ থেকে একটা তো আছেই, যে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, যেখানে মিলিটারি এখন আওয়ামী লীগের বিপক্ষে শত্রুতামূলক আচরণ করে। যদিও 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, শাসনকালে কি ধরনের মিলিটারি রেজ করছে, এখানে আওয়ামী লীগেরও ব্যক্তিগত দুর্বলতার একটা বহিঃপ্রকাশ। কিন্তু অনলাইনে তো একটা সুষ্ঠু সুশৃঙ্খল প্রতিরোধ আওয়ামী লীগ গড়ে তুলতে পারতো। আওয়ামী লীগ সরকারটাকে তো অনলাইনে মূলত ফেলে দেওয়া হয়েছে। মাঠের যে আমরা জুলাই আগস্টে যে অনাচার দেখেছি, সেটার কিন্তু মূল খোরাক জগিয়েছে কিন্তু এই পিনাকি ইলিয়াসের মতো আপনার জঙ্গি বদমাশগুলো।